আজকের ক্লাসে আমরা প্রেসিপিটেশন এবং ফরমেশন অফ প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ এবং অধঃক্ষেপণের প্রক্রিয়া মানে অধঃক্ষেপণ কিভাবে ঘটে, আরও সহজ করে বললে বৃষ্টিপাত কিভাবে ঘটে, বৃষ্টিফোঁটার সৃষ্টি কিভাবে হয় সেই সম্পর্কে জানব। ঠিক আছে? আর দেখো যে বৃষ্টিফোঁটার সৃষ্টি কিভাবে হয়, বৃষ্টিফোঁটার উৎপত্তি ব্যাখ্যা করার জন্য দুটি আধুনিক মতবাদ আছে, দুটি আধুনিক তত্ত্ব আছে। এর মধ্যে একটি হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি বা বরফ কেলাস তত্ত্ব। তো আজকের ক্লাসে আমরা এই আইস ক্রিস্টাল থিওরি সম্পর্কে ডিটেলসে জানব। আর এই থিওরির মাধ্যমেই আমরা জানতে পারবো এই যে আমাদের এখানে আমরা দেখি যে বর্ষাকালের মেঘের থেকে শিলাবৃষ্টি হয় না, তাই কি না? বর্ষাকালে আমরা শিলাবৃষ্টি হতে দেখি না, কিন্তু কালবৈশাখীর মেঘের থেকে শিলাবৃষ্টি হয়। তো বর্ষাকালের মেঘের থেকে শিলাবৃষ্টি হয় না কেন, বা কালবৈশাখীর মেঘের থেকে কখনো কখনো শিলাবৃষ্টি কেন হয়, আমরা এই থিওরি থেকেই জানতে পারবো। ঠিক আছে? এছাড়াও এই থিওরি থেকে আমরা আরও জানতে পারবো যে এই কৃত্রিমভাবে কিভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। ফলে বুঝতেই পারছো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং, তাই কি না? তো আজকের ক্লাসটি যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের সিলেবাসে আছে, মানে আজকের এই টপিকটি তাদের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যারা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও এই ক্লাসটি ইম্পর্টেন্ট। এছাড়া যারা নেট সেট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এই ক্লাসটির প্রয়োজন। ঠিক আছে? তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই তথ্য সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপশন তৈরি হবে। ঠিক আছে? তো চলো আর দেরি না করে এবার ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নিই, চলো এই প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ কি। দেখো এই অধঃক্ষেপণ কি তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, তাই তো? আবার সহজ করে শুনে নাও। দেখো মনে করো এই ভূপৃষ্ঠ আছে, এই মনে করো ভূপৃষ্ঠ, আর ভূপৃষ্ঠের উপরে এই হচ্ছে বায়ু, ভূপৃষ্ঠের উপরে বায়ু আছে। ঠিক আছে? তো এই বায়ু আছে, আর আমরা কি জানি আগের ক্লাসে বলেছিলাম যে বায়ুতে কিছু না কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকবেই, তাই তো? বায়ুতে কিছু না কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকবেই। তো এই বায়ুতে জলীয় বাষ্প আছে, তাই তো? কিছু না কিছু পরিমাণ জলীয় বাষ্প আছেই। এবার এই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প যদি তরল অথবা কঠিন অবস্থায়, কি বলছি, তরল রূপে অথবা কঠিন রূপে মাধ্যাকর্ষণ শক্তির টানে এই উপর থেকে বা বায়ুমণ্ডল থেকে বা আকাশ থেকে কি হয়, ভূপৃষ্ঠে পতিত হয়। যদি বায়ুমণ্ডলের উপর থেকে ভূপৃষ্ঠে পতিত হয়, একদম ভূপৃষ্ঠে কিন্তু পড়তে হবে, যদি ভূপৃষ্ঠে পতিত হয় তখন সেটাকে বলা হয় অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প তরল রূপে মানে কি বৃষ্টি রূপে পতিত হয়, তাই তো? আর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কঠিন রূপে মানে কি কি বরফ বা তুষার রূপে পতিত হয়। তার মানে অধঃক্ষেপণের প্রধান দুটি রূপ কি কি, একটা হচ্ছে বৃষ্টিপাত, আরেকটা হচ্ছে তুষারপাত। আর দেখো আমরা সকলেই জানি যে মেঘের থেকেই বৃষ্টিপাত ঘটে, তাই কি না? কিন্তু যে আকাশে মেঘের তৈরি হলেই কি বৃষ্টিপাত হয়, আমরা কি তাই দেখি? তাই হয় কি? তা হয় না। আমরা কখনো দেখি আকাশে মেঘের তৈরি হলে সেই মেঘের থেকে বৃষ্টিপাত হচ্ছে, আবার কখনো দেখি যে আকাশে মেঘ তৈরি হয়ে আছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, তাই তো? তার মানে আকাশে মেঘের তৈরি হলেই যে বৃষ্টিপাত ঘটবে, বৃষ্টিপাত হবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই তো? কেন এরকম হয়? দেখো মনে করো এই ভূপৃষ্ঠের উপরে কোনো মেঘ তৈরি হয়ে আছে, অনেক উচ্চতা পর্যন্ত বিস্তৃত কোনো মেঘ তৈরি হয়ে আছে, মনে করো 10-12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত কোনো মেঘ তৈরি হয়ে আছে। তো কোন মেঘ এত উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয় জানো নিশ্চয়ই? কোন মেঘ? কিউমুলোনিম্বাস মেঘ, তাই তো? এবার দেখো তো এই মেঘের মধ্যে আছে কি, মেঘের মধ্যে কি আছে আমরা কি জানি? মেঘের মধ্যে সূক্ষ্ম জলকণা আছে, এত সূক্ষ্ম জলকণা যেটা কি ভাসমান অবস্থায় আছে, তাই তো? ভেসে বেড়াচ্ছে। আবার দেখো তাহলে এই মেঘের মধ্যে সূক্ষ্ম জলকণা আছে, তাই তো? আর কি আছে? যেহেতু বাতাসের মধ্যে আছে মেঘটা, বায়ুমণ্ডলে আছে, আর বায়ুমণ্ডল মানেই কি, এর মধ্যে কি থাকবে? জলীয় বাষ্প থাকবেই। বায়ুমণ্ডলে কিছু না কিছু বা বাতাসে কিছু না কিছু জলীয় বাষ্প থাকবেই। তাহলে সূক্ষ্ম জলকণা আছে, অতি সূক্ষ্ম জলকণা আছে, তাই তো? আর কি আছে? অতি সূক্ষ্ম জলকণা আছে, আর কি জলীয় বাষ্প আছে। আবার দেখো এই যে এত উচ্চতা পর্যন্ত মেঘ বিস্তৃত হয়ে আছে, তাহলে এই যে মেঘের উপর অংশটা,
কি কি অত্যন্ত শীতল। তাই তো আমরা কি জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। তো এই উঁচু অংশ এত শীতল হয়ে আসে যে এখানে কি বলতো যে মেঘবিন্দুগুলো বা জলকণাগুলো বরফে পরিণত হয়ে আসে। তার মানে অতি সূক্ষ্ম কি বরফ কণা আসে। তাই তো, তাহলে মেঘের মধ্যে কি কি আসে? মেঘের মধ্যে সূক্ষ্ম জলকণা, সূক্ষ্ম বরফ কণা, সূক্ষ্ম জলীয় বাষ্প। তাই তো, এগুলো মেঘের মধ্যে আসে। তাহলে মেঘ কি? মেঘ হচ্ছে এই তিনটা কি পুঞ্জ, মানে সূক্ষ্ম জলকণা, সূক্ষ্ম বরফ কণা এবং জলীয় বাষ্পের পুঞ্জ। ঠিক আছে, এবার দেখো, মনে করো যদি এই মেঘ, আকাশের মেঘ যদি ভূপৃষ্ঠে নেমে আসে, তাহলে আমরা কেমন দেখবো বলো তো? জানো কি কেমন দেখবো? আমরা একদম ঘন কুয়াশার মতো দেখব। কি বলছি? মেঘ যদি ভূপৃষ্ঠে নেমে আসে তাহলে সেটা ঘন কুয়াশার মতো মনে হবে, কুয়াশা যেরকম। ঠিক আছে, তাহলে ঠিক এই মেঘের মধ্যে কি এগুলো কি সূক্ষ্ম, মানে এগুলো সূক্ষ্ম জলকণা, বরফকণা, জলীয় বাষ্প কি ভাসমান অবস্থায় থাকে, তাই তো, ভেসে বেড়াচ্ছে। তাই তো, তো এই যে সূক্ষ্ম জলকণা, বরফকণা, জলীয় বাষ্প যতক্ষণ ভেসে বেড়াবে ততক্ষণ কিন্তু বৃষ্টিপাত হবে না। তাই তো, মেঘ রূপেই আকাশে অবস্থান করবে। কিন্তু যখন এই সূক্ষ্ম জলকণা, বরফকণা, জলীয় বাষ্প এরা জলবিন্দু বা বৃষ্টিফোঁটা গঠন করবে মেঘের মধ্যে, এরা মিলে যখন জলবিন্দু বা বৃষ্টিফোঁটা গঠন করবে, তো বৃষ্টিফোঁটা গঠন করলে তখনই এই মেঘের থেকে কি বৃষ্টি নেমে আসবে, বৃষ্টিফোঁটা ভূপৃষ্ঠে নেমে আসবে। আর যদি এরকম হয় যে মেঘের মধ্যে এই সূক্ষ্ম জলকণা, জলীয় বাষ্প, বরফকণা আছে, কিন্তু এগুলো মিলে জলবিন্দু বা বৃষ্টিবিন্দু গঠন করছে না, গঠিত হতে পারছে না, তাহলে কিন্তু সেই মেঘ আকাশে মেঘ রূপেই ভেসে থাকবে। আর বৃষ্টিফোঁটার উৎপত্তি বা সৃষ্টি, বৃষ্টিফোঁটার উৎপত্তি বা সৃষ্টি ব্যাখ্যা করে এরকমই একটি মতবাদ হচ্ছে, মানে আধুনিক মতবাদ হচ্ছে এই আইস ক্রিস্টাল থিওরি বা বরফ কেলাস তত্ত্ব। ঠিক আছে, তার মানে এই আইস ক্রিস্টাল থিওরির মাধ্যমে আমরা কি জানতে পারবো? আইস ক্রিস্টাল থিওরির মাধ্যমে জানতে পারবো এই মেঘের মধ্যে কি করে বৃষ্টিফোঁটা গঠিত হয়। ঠিক আছে, দেখো, এই যে আইস ক্রিস্টাল থিওরি আছে, এই আইস ক্রিস্টাল থিওরির মূল বিষয় হচ্ছে কি, দেখো, যে এই যে মেঘের মধ্যে কি বলছি, ভাসমান সূক্ষ্ম বরফ কণা থাকবে। তাই তো, তো মেঘের মধ্যে ভাসমান সূক্ষ্ম বরফ কণাকে ভিত্তি করে, কি বলছি, মেঘের মধ্যে ভাসমান সূক্ষ্ম বরফ কণাকে ভিত্তি করে বৃষ্টিফোঁটার সৃষ্টি ব্যাখ্যা করাই হচ্ছে এই আইস ক্রিস্টাল থিওরির মূল বিষয়। ক্লিয়ার? কি বলছি, এই মেঘের মধ্যে যে ভাসমান সূক্ষ্ম বরফ কণা আছে, সেই বরফ কণাকে ভিত্তি করে বা বরফ কণাকে কেন্দ্র করে বৃষ্টিফোঁটা গঠনের বা সৃষ্টির ব্যাখ্যা করাই হচ্ছে আইস ক্রিস্টাল থিওরির মূল বিষয়। দেখো, 1911 সালে আলফ্রেড ওয়েগনার এই যে মেঘের মধ্যে যে সূক্ষ্ম বরফ কণা আছে বা যে আইস ক্রিস্টাল আছে, এই আইস ক্রিস্টাল কিভাবে আয়তনে বড় হয়, আইস ক্রিস্টালের বৃদ্ধি কিভাবে হয়, মানে আয়তনে বৃদ্ধি কিভাবে হয়, তাই নিয়ে একটি তত্ত্ব উপস্থাপন করেন। পরবর্তীকালে মানে 1930 সালে সুইডিশ আবহবিদ টর বার্জেরন এবং জার্মান আবহবিদ ফিন্ডেসন, এরা দুজন এই ওয়েগনারের তত্ত্বটিকে পরিমার্জন করে উপস্থাপন করেন। আর এই তত্ত্বটিকেই বলা হয় আইস ক্রিস্টাল থিওরি। এছাড়াও এই তত্ত্বটিকে এই তিনজনের নাম অনুসারে ওয়েগনার, বার্জেরন, ফিন্ডেসন থিওরিও বলা হয়, বা সংক্ষেপে WBF বলা হয়। ঠিক আছে, ডাব্লু কার ওয়েগনারের, বি কার বার্জেরনের, এফ কার ফিন্ডেসনের। ঠিক আছে, সংক্ষেপে WBF বলা হয়। ঠিক আছে, এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, এই যে আলফ্রেড ওয়েগনার, এর নাম তোমরা জেনেছো আগেই, তাই কি না? আলফ্রেড ওয়েগনার কি কন্টিনেন্টাল ড্রিফট বা মহাসঞ্চরণ মতবাদের প্রবক্তা। তো দুজন কিন্তু আলাদা ব্যক্তি নয়, দুজন একই ব্যক্তি। ঠিক আছে, দুজন একই ব্যক্তি। এই আলফ্রেড ওয়েগনারই কন্টিনেন্টাল ড্রিফট বা মহাসঞ্চরণ মতবাদের প্রবক্তা, তিনি একজন ক্লাইমেটোলজিস্ট, কিন্তু মনে রাখবে তিনি কিন্তু একজন আবহবিদ ছিলেন, একজন আবহবিজ্ঞানী ছিলেন, এবং তিনি এই আইস ক্রিস্টাল থিওরিটি উপস্থাপন করেন। এবার আমরা দেখে নিই চলো যে এই তত্ত্বের, আইস ক্রিস্টাল তত্ত্বের মূল ভিত্তি কি। ঠিক আছে, দেখো, যে বায়ুমণ্ডলে
বা মেঘের মধ্যে অবস্থিত জলের বা বায়ুমণ্ডলে অবস্থিত জলের দুটি বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এই আইস ক্রিস্টাল তত্ত্বের মূল ভিত্তি। তো সেই দুটি বৈশিষ্ট্য কি এক এক করে দেখে নিয়ে চলো। প্রথম বৈশিষ্ট্য কীরকম দেখো, যে বায়ুমণ্ডলে যে জল আছে, মানে বায়ুমণ্ডলের জল কি জলীয় বাষ্প কণা রূপে আসে বা সূক্ষ্ম জল কণা রূপে আসে, মেঘের মধ্যে আসে, তাই তো। তো মেঘের মধ্যে যে সূক্ষ্ম জলকণা আসে, সেই সূক্ষ্ম জলকণা 0 ডিগ্রি উষ্ণতায় পৌঁছালেও সেটা বরফে পরিণত হয় না। 0 ডিগ্রির কম উষ্ণতাতেও এই সূক্ষ্ম জলকণা রূপেই অবস্থান করে। মনে থাকবে, দেখা গেছে -40 ডিগ্রি পর্যন্ত, -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও মেঘের জলকণা রূপেই আছে, এরকম দেখা গেছে। তো -40 ডিগ্রি উষ্ণতায় জলকণা কি বরফ হয়ে যাওয়ার কথা, তাই তো। কিন্তু বায়ুমণ্ডলে বা মেঘের মধ্যে -40 ডিগ্রি উষ্ণতাতেও জলকণা রূপেই পাওয়া গেছে। কিন্তু ভূপৃষ্ঠে হলে কি হতো, মনে করো কোনো ভূপৃষ্ঠে কোনো জলকণা আছে, তার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসলে কি হবে, বরফ কণায় পরিণত হয়ে যাবে। কিন্তু মেঘের মধ্যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত জলকণা রূপেই থাকতে পারে। আর এই যে অতি ঠান্ডা জলকণা, সেটাকেই সুপার কুলড ওয়াটার বা অতি শীতল জল বলা হয়। ক্লিয়ার? তাহলে অতি শীতল জল কি, যে বায়ুমণ্ডলে যে জলকণা 0 ডিগ্রির কম উষ্ণতাতেও জলকণা রূপেই অবস্থান করে, সেই জলকণাটাকে সুপার কুলড ওয়াটার বা অতি শীতল জল বলা হয়। এটুকু ক্লিয়ার? এবার দেখো, এবার মনে করো এই মেঘের মধ্যে প্রচুর সুপার কুলড ওয়াটার বা অতি শীতল জলকণা আছে। আবহবিদ জিএফ টেলর তিনি বলেন যে এবার এই যে অতি শীতল জলকণা আছে, যদি কোনো একটা সিঙ্গেল বরফ কণা এই মেঘের মধ্যে প্রবেশ করে, শুধুমাত্র একটা বরফ কণাও যদি এই মেঘের মধ্যে প্রবেশ করে, তবে সঙ্গে সঙ্গে অতি দ্রুত এই মেঘের মধ্যে যত অতি শীতল জলকণা বা সুপার কুলড ওয়াটার আছে, সব জলকণা অতি দ্রুত বরফ কণায় পরিণত হয়ে যাবে, অতি সূক্ষ্ম বরফ কণায় পরিণত হয়ে যাবে। তো এই হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত জলের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য কিরকম দেখো, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বায়ুমণ্ডলে একই তাপমাত্রায় অতি শীতল জলের উপর এবং বরফ কেলাসের উপর বাষ্পীয় চাপ ভিন্ন হয়। তাহলে অতি শীতল জল এবং কি বরফ কেলাসের উপর বাষ্পীয় চাপ আলাদা আলাদা হয়। তো এখানে এই বাষ্পীয় চাপ বিষয়টা কি, বাষ্পীয় চাপটা কি দেখো, আমি খুব সহজ করে বলছি, জটিল ব্যাখ্যায় যাচ্ছি না। বাষ্পীয় চাপ কি দেখো, মনে করো এই কোনো একটা পাত্র আছে, পাত্রে তুমি এই জল ফুটাচ্ছ, জল গরম করছো, ঠিক আছে। এবার জল গরম করলে কি হবে, এই জল বাষ্প হবে তাপে, আর উপরে একটা মনে করো কাচের জার এভাবে উল্টে রাখছো, তাহলে এই জারের ভিতর কি হবে, বাষ্প প্রবেশ করবে, তাই তো। বাষ্প প্রবেশ করে কি হবে, বাষ্প ভিতরে কি গতিশীল থাকবে, তাই তো। গতিশীল থাকলে কি হবে, এই যে জারের গা আছে, গায়ে কি চাপ প্রয়োগ করবে, তাই তো। এটাই বাষ্পীয় চাপ। ঠিক আছে, ফিজিক্সের ব্যাখ্যা বুঝতে গেলে আরো জটিল প্রক্রিয়া আছে, সহজ করে বুঝতে পারলে। তার মানে জল যখন বাষ্পীভূত হয়ে যখন বাতাসে ছড়িয়ে পড়ে, তাই তো, ছড়িয়ে পড়লে যে চাপ প্রয়োগ করে, সেই চাপটাই হচ্ছে বাষ্পীয় চাপ। ঠিক আছে, আর এই বাষ্পীয় চাপ কি বলছি, যে একই তাপমাত্রায় শীতল জলের উপর এবং কি বরফ কেলাসের উপর আলাদা আলাদা হয়, ভিন্ন রকমের হয়। কিরকম দেখো, এবার এই মেঘের মধ্যে মনে করো এই কোনো একটা বরফ কণা আছে, আর এই কোনো একটা অতি শীতল জলকণা আছে, পাশাপাশি আছে। এই একটা বরফ কণা আছে আর এই একটা অতি শীতল জলকণা আছে। ঠিক আছে, এবার বরফ কণার উপরেও কি আছে, বাষ্পীয় চাপ আছে, আর অতি শীতল জলকণার উপরেও কি আছে, বাষ্পীয় চাপ আছে। ঠিক আছে, মনে রাখবে এই বরফ কণার উপরে বাষ্পীয় চাপ কম, তার তুলনায় এই অতি শীতল জলকণার উপরে বাষ্পীয় চাপ বেশি। ঠিক আছে, এবার বাষ্পীয় চাপ বেশি হলে কি হয় দেখো, মনে করো যে এই যে জারটা আছে, এবার জারের ভেতরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ঠিক আছে,
এই যে জল বাষ্প হচ্ছে এখান থেকে, বাষ্প হয়ে জারের ভিতরে প্রচুর পরিমাণে প্রবেশ করেছে। এবার প্রবেশ করলে কি হবে, ভিতরে কি গতিশীল থাকবে, তাই কি না, বাষ্পকণাগুলি গতিশীল থাকবে, তাই তো কি হবে, এবার এই যে চারপাশে জারের গায়ে চাপ দিচ্ছে এবং কি ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো। তাহলে চাপ বেশি হলে, চাপ যদি বেশি হয় তাহলে কি হবে, বাষ্প ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। দেখো তাহলে এখানে বাষ্পীয় চাপ বেশি, এখানে বাষ্পীয় চাপ কম, তাহলে এখানে এই যে অতি শীতল জলকণা আছে, বাষ্পীয় চাপ বেশি হওয়ার জন্য এর উপরে কি ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো। এবার দেখো, আবার আমরা বায়ু প্রবাহের ক্ষেত্রে জানি বায়ু কি বেশি চাপ থেকে কম চাপের দিকে প্রবাহিত হয়, ঠিক এক্ষেত্রেও এরকম হয়। কিরকম, তাহলে এটার কি এখানে কি বাষ্পীয় চাপ বেশি, এখানে কি বাষ্পীয় চাপ কম, তাই তো। তাহলে বেশি চাপের থেকে কম চাপের দিকে একটা চাপ ঢালের সৃষ্টি হয়, কি বলছে, চাপ ঢালের সৃষ্টি হয়, ঠিক আছে। এবার এখান থেকে এই যে তরল অতি শীতল জলকণা আছে, অতি শীতল জলকণা আছে, সে কি করবে, ছড়িয়ে যাবে, ছড়িয়ে কোন দিকে যাবে, এই এই যে বরফ কণা আছে, বরফ কণার দিকে চলতে শুরু করবে, ঠিক আছে। এবার এই অতি শীতল জলকণা ছড়িয়ে যাচ্ছে, গিয়ে বরফ কণার দিকে যাচ্ছে, বরফ কণার দিকে গিয়ে কি হবে বলতো, এই বরফ কণার গায়ে গিয়ে কি জুড়ে যাবে, মানে বাষ্প, এই অতি শীতল জল থেকে বাষ্প হয়ে বাষ্পকণা বরফ কণার গায়ে গিয়ে জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিজে বরফ কণায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে এই অতি শীতল জলকণা কি হচ্ছে, সরাসরি এই বরফ কণার গায়ে বসে গিয়ে কি সরাসরি বাষ্পকণা থেকে সরাসরি বরফ কণায় রূপান্তরিত হচ্ছে। আর বাষ্পকণা সরাসরি বরফ কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, ঠিক আছে। তাহলে সাবলিমেশন প্রক্রিয়া কি হচ্ছে, এই বরফ কণার গায়ে জলীয় বাষ্পের কণা কি জুড়ে যাচ্ছে, তাই তো, জুড়ে যাচ্ছে। ফলে কি হবে, এই যে বরফ কণা কি ক্রমশ আয়তনে কি হবে, বরফ কণা ক্রমশ আয়তনে কি বাড়তে থাকবে, বরফ কণার আয়তন বৃদ্ধি হতে থাকবে, তাই তো। আর এই যে অতি শীতল জলকণা আছে, সে কি আস্তে আস্তে কি ছোট হতে থাকবে, কারণ এখান থেকে কি বাষ্পের কণা, জলীয় বাষ্পের কণা কি সরে যাবে, তাই তো। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এই অতি শীতল জলকণা সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে গিয়ে এই আইস মানে বরফ কণার সাথে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, ঠিক আছে। এভাবে কি হবে, এভাবে দেখা যাবে যে এই মেঘের মধ্যে যত অতি শীতল জলকণা আছে, সব অতি শীতল জলকণায় কি এই বরফ কণার সাথে জুড়ে গিয়ে সব বরফ কণায় রূপান্তরিত হয়ে যাবে, তাই তো। এবার এই যে বরফ কণা যখন একাধিক বরফ কণা যখন পরস্পর মিশে গিয়ে কিছুটা বড় আকৃতির বরফ কণা বা আইস ক্রিস্টাল গঠন করে। এবার দেখো, তাহলে এই যে মেঘের উপরি অংশে যত অতি শীতল জলবিন্দু ছিল, জলকণা ছিল, সব জলকণা কি হলো, কি বরফ কণায় পরিণত হলো, তাই তো। এবার যদি এই মেঘের মধ্যে কোনো কারণে আলোড়ন সৃষ্টি হয়, তাহলে আলোড়ন সৃষ্টি হলে এই যে বরফ কণাগুলো আছে এগুলো কি গতিশীল হবে, তাই কি না। আর এই আলোড়ন কি করে হতে পারে, মনে করো ভূপৃষ্ঠে এখানে নিম্নচাপের তৈরি হয়েছে, নিম্নচাপ আছে, তাহলে নিম্নচাপ থাকলে কি হবে, নিম্নচাপের বায়ু কি হবে, ঊর্ধ্বমুখী উপরের দিকে উঠবে, তাই তো। তাহলে নিম্নচাপের বায়ু উপরের দিকে উঠে কি এর মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে। ফলে এই মেঘের যে জলবিন্দুগুলো, মানে মেঘের যে বরফ কণাগুলো আছে সেগুলো কি আলোড়িত হবে, আর আলোড়িত হলেই কি হবে, একটা আরেকটার গায়ে স্পর্শ হবে, তাই তো, সংস্পর্শ হবে, তাই তো, একটা আরেকটার গায়ে ধাক্কা লাগবে, ঠিক আছে। এবার ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কি হয়, মনে করো এই একটা বরফ কণা আছে, এই একটা বরফ কণা আছে, দুটা বরফ কণা ধাক্কা লাগলো আলোড়নের জন্য, সঙ্গে সঙ্গে কি হবে বলতো, এই দুটা বরফ কণা একসঙ্গে আবার জুড়ে যাবে, জুড়ে গিয়ে বড় আইস ক্রিস্টাল গঠন করবে। তাহলে প্রথমে সূক্ষ্ম বরফ কণা হবে, সেবার বরফ কণাগুলো পরস্পর মিলিত হয়ে কি তৈরি হবে, আইস ক্রিস্টাল তৈরি হবে, ঠিক আছে। এবার আইস ক্রিস্টাল, এভাবে এই আইস ক্রিস্টাল তৈরি হলো। এবার এর সাথে যদি আরও কোনো বরফ কণার সংঘর্ষ ঘটে বা সংস্পর্শে আসে, তাহলে সেই বরফ কণাও কি হবে, এর গায়ে জুড়ে যাবে। ফলে এই আইস ক্রিস্টাল কি হবে,
আকারে ক্রমশ বড় হতে থাকবে। এই তো আকারে ক্রমশ বড় হতে থাকলে তাহলে প্রথমে ছিল সূক্ষ্ম বরফ কণা, তারপরে হলো আইস ক্রিস্টাল, এইবার বরফের দানা বা বরফ কুচি তৈরি হবে। এবার বরফ কুচি বা বরফের দানা তৈরি হওয়ার পর এর আয়তন যখন এতটা বড় হয়ে যাবে যে আর মেঘের মধ্যে ভেসে থাকতে পারছে না, আর মেঘের মধ্যে ভেসে থাকতে পারছে না, তখন কি হবে, মাধ্যাকর্ষণ শক্তির টানে এটা কি হবে, নিচের দিকে নামতে শুরু করবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে বরফ দানা কি হচ্ছে, নিচের দিকে নামছে বা বরফ কুচি নিচের দিকে পতিত হচ্ছে, পড়ছে। কি জন্য, মাধ্যাকর্ষণ শক্তির টানে, কারণ এটা আয়তনে এতটাই বড় হয়ে গেছে আর মেঘের মধ্যে বা বায়ুতে ভেসে থাকতে পারছে না। এবার নামার সময় দেখো, নামার সময় তাহলে নামার সময় এর পথে যতগুলো বরফ কণা থাকবে, এর পথে যতগুলো বরফ কণা থাকবে সব বরফ কণা কি হবে, এর সাথে কি এ নামছে আর এখানে একটা বরফ কণা আছে, তাহলে এর সাথে সংঘর্ষ ঘটবে, তাই তো। ফলে এর নামার পথে যতগুলো বরফ কণা থাকবে সব বরফ কণা কি হবে, এর গায়ে জুড়ে গিয়ে এটা বড় আকার ধারণ করবে, আরো বড় আকার ধারণ করবে। তার মানে যত নিচের দিকে পতিত হবে, যত নিচের দিকে পতিত হবে তত কি হবে, এই বরফ কণার আকার ক্রমশ বড় হতে থাকবে। এবার দেখো এই বড় আকৃতির এই বরফ কুচি বা বরফ দানা কি ক্রমশ আয়তনে বড় হচ্ছে, বড় হয়ে বড় বরফের টুকরায় পরিণত হয়। ঠিক আছে, বরফের টুকরায় পরিণত হয়। এবার এখানে আসলো, মনে করো এই বড় বরফের টুকরা আরো বড় বরফের টুকরায় পরিণত হলো। তাহলে দেখো, তাহলে এই যে মেঘের উঁচু অংশ থেকে এই যে নিচের দিকে পতিত হচ্ছে, নিচের দিকে নামছে, তো মেঘের ভেতরে যতক্ষণ নিচের দিকে নামছে সেই নামাটাকে কিন্তু প্রেসিপিটেশন বলে না, খুব ভালো করে মনে রাখবে। এই মানে মেঘের মধ্যে যতক্ষণ নামছে, মেঘের মধ্য দিয়ে নামাটাকে কিন্তু অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন বলে না। তো এই মেঘের মধ্য দিয়ে নামাটাকে ডাউন ড্রাফট বলে, মনে রাখবে। তাহলে মেঘের মধ্য দিয়ে নামাটাকে কি ডাউন ড্রাফট বলে। ঠিক আছে, এবার দেখো, এবার তাহলে এই যে বড় বরফ টুকরা, এই বরফ টুকরা, এবার এই লাইনটা মনে করো স্নো লাইন বা ফ্রিজিং লেভেল, মানে যার উষ্ণতা 0°। তাহলে এর নিচে কি উষ্ণতা 0°র বেশি, তাহলে এই বড় বরফ টুকরা যখনই এই ফ্রিজিং লাইন বা স্নো লাইন অতিক্রম করে নিচে নামবে, তার মানে কি উষ্ণতা 0°র বেশি হয়ে যাবে, তখন কি এই বরফের টুকরাটা গলতে শুরু করবে। ঠিক আছে, বরফ টুকরা গলতে শুরু করবে, গলে কি জল হবে, তাই তো। আর এই জল তখন জলবিন্দু তখন কি বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হবে। ক্লিয়ার। আবার দেখো, যদি বরফ টুকরার আয়তন এতটাই বড় হয় যে এই পুরো বরফটা পুরোটা গলতে মানে গলে শেষ হওয়ার আগেই, পুরোটা গলে শেষ হওয়ার আগেই ভূপৃষ্ঠে পড়ে গেল, মানে ভূপৃষ্ঠে নেমে আসার আগে পুরোটা গলতে পারলো না, তাহলে কি দেখবো, তাহলে দেখবো আমরা কি বৃষ্টির সঙ্গে কি পড়ছে, বৃষ্টির সঙ্গে কি বরফের টুকরা পতিত হচ্ছে। আর যেটাকে কি বলে, বৃষ্টির সঙ্গে এই বরফ টুকরা পতিত হওয়াকে কি বলে, কি শিলাবৃষ্টি বলে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে প্রথমে কি তৈরি হচ্ছে, সূক্ষ্ম বরফ কণা। এবার সূক্ষ্ম বরফ কণা একাধিক সূক্ষ্ম বরফ কণা মিলে কিছুটা বড় আকৃতির কি তৈরি হচ্ছে, বরফ কেলাস বা আইস ক্রিস্টাল, তাই তো। এবার আইস ক্রিস্টাল আরো বড় হয়ে কি বৃহৎ বরফ কুচি বা বরফ দানা গঠিত হচ্ছে, তাই তো, বড় দানা গঠিত হচ্ছে। এবার বড় দানা এক সময় কি বরফ টুকরায় পরিণত হচ্ছে, এরপরে সেই টুকরার কি গলন হচ্ছে, তাই তো। গলন হলে সেটা বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে নেমে আসছে, তাই তো। তাহলে এভাবেই এই আইস ক্রিস্টাল থিওরির মাধ্যমে এই বৃষ্টিপাতের উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখো, এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত হতে গেলে মেঘের উষ্ণতা কত হতে হবে, বুঝতেই পারছো। কি মেঘের উষ্ণতা কি 0°র কম হতে হবে, বা মেঘের উষ্ণতা কি হিমাঙ্কের নিচে থাকতে হবে। আর যে মেঘের উষ্ণতা হিমাঙ্কের নিচে বা 0°র কম, সেই মেঘকে শীতল মেঘ বলে। তাহলে একমাত্র শীতল মেঘেই এই প্রক্রিয়ায় কি হবে, এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটবে। ঠিক আছে। আর মেঘের উষ্ণতা 0° কখন হবে,
দেখো মেঘের উষ্ণতা 0 ডিগ্রি তখনই হবে যদি নাকি মেঘ কি হয় যে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে উঠে যায়, তাই কি না, উলম্বভাবে ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়, তাই তো, তবেই মেঘের উষ্ণতা কি 0 ডিগ্রির কম হবে, বিশেষ করে নিম্ন অক্ষাংশে, মানে আমাদের এখানে, ঠিক আছে। উচ্চ অক্ষাংশে তো কম উষ্ণতাতেই কি কম উচ্চতাতেই উষ্ণতা 0 ডিগ্রি পৌঁছে যায়, তাই কি না, এটা তোমরা জানো, তাই তো। এবার দেখো তোমাদের ক্লাসের শুরুতেই যেটা বলেছিলাম যে বর্ষাকালের বৃষ্টিতে মানে বর্ষাকালের মেঘে শিলাবৃষ্টি হয় না কেন, তার কারণ হচ্ছে দেখো যে বর্ষাকালের মেঘ, আমাদের এখানে যে বর্ষাকালের মেঘ কোথা থেকে আসে, বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু নিয়ে আসে, তাই তো। ওই মেঘের কি হয়, অনুভূমিক সঞ্চালন হয়, তাই তো, এরকম অনুভূমিক সঞ্চালন হয় সমুদ্র থেকে কি আমাদের দেশের দিকে স্থলভাগের দিকে আসে, তাই তো। এই মেঘের উষ্ণতা বর্ষাকালে যে মেঘের থেকে আমাদের এখানে বৃষ্টিপাত হয় সেই মেঘের উষ্ণতা 7 ডিগ্রি বা তার কাছাকাছি থাকে, 7 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কাছাকাছি থাকে। তাহলে যে মেঘের উষ্ণতা 7 ডিগ্রি সেন্টিগ্রেড সেই মেঘ থেকে শিলাবৃষ্টি হবে, কখনোই শিলাবৃষ্টি হবে না, তাই তো। কিন্তু কালবৈশাখীর মেঘের থেকে শিলাবৃষ্টি হয়, তাহলে কেন হয়, তার কারণ হচ্ছে দেখো কালবৈশাখী কেন সৃষ্টি হয়, যে যদি চৈত্র মানে মার্চ এপ্রিল মাসে ভূপৃষ্ঠ খুব উত্তপ্ত হয়ে পড়ে, ভূপৃষ্ঠে যদি নিম্নচাপের তৈরি হয়, ভূপৃষ্ঠের নিম্নচাপের তৈরি হলে, প্রবল নিম্নচাপের তৈরি হলে নিম্নচাপের বায়ু কি হবে, নিম্নচাপের বায়ু খুব দ্রুত প্রবল বেগে কি অনেক উঁচুতে উঠে যায়, নিম্নচাপের বায়ু উলম্বভাবে অনেক উঁচুতে উঠে যায়, মানে ঊর্ধ্বগামী হয়। তো এই বায়ু জলীয় বাষ্প নিয়ে যে মেঘের তৈরি হয় সেই মেঘ কি অনেক উঁচু আকাশ পর্যন্ত বিস্তার লাভ করে। কোন মেঘের তৈরি হয়, কিউমুলো নিম্বাস মেঘের তৈরি হয়, যেটা বলেছিলাম যে 10-12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর যেহেতু উলম্বভাবে বিস্তার বেশি হয়, ফলে মেঘের উঁচু অংশে কি হয়, মেঘের উঁচু অংশের উষ্ণতা কি হিমাঙ্কের নিচে থাকে, আর হিমাঙ্কের নিচে থাকে বলেই এই প্রক্রিয়াতে কি হয়, ওই কালবৈশাখীর মেঘের থেকে শিলাবৃষ্টি হয় এবং হতে পারে। এবার দেখো কৃত্রিম বৃষ্টিপাত কিভাবে ঘটানো হয়, ঠিক আছে। দেখো কৃত্রিম বৃষ্টিপাতের পোশাকি নাম হচ্ছে ক্লাউড সিডিং। কি বলছি, কৃত্রিম বৃষ্টিপাতের পোশাকি নাম ক্লাউড সিডিং, ঠিক আছে। এই কৃত্রিম বৃষ্টিপাতের কিভাবে ঘটানো হয় তার পদ্ধতি আবিষ্কার করেন আমেরিকান বিজ্ঞানী ভিনসেন্ট শেফার 1946 সালে। ক্লিয়ার, দেখো কিভাবে ঘটানো হয় এটা দেখো। তাহলে এই যে এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে, তাই তো, এই প্রক্রিয়ায় যে বৃষ্টিফোঁটা গঠিত হয়, তাহলে এই প্রক্রিয়ায় বৃষ্টিফোঁটা গঠনের জন্য কি লাগবে, মেঘের উষ্ণতাকে হিমাঙ্কের নিচে লাগবে, তাই তো 0 ডিগ্রির কম হতে হবে। মনে রাখবে শুধু 0 ডিগ্রির কম না, -20 থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই প্রক্রিয়া বৃষ্টিপাতের এই বৃষ্টিফোঁটা গঠনের এই প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী হয়, ঠিক আছে। এবার কি হয় দেখো, মনে করো কোনো উঁচু আকাশে এরকম মেঘের তৈরি হয়ে আছে, যে মেঘের উষ্ণতা হিমাঙ্কের নিচে ঠিকই, কিন্তু বৃষ্টিপাতের প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে না, মানে মনে করো -3 ডিগ্রি -4 ডিগ্রি বা -5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই মেঘ আছে, তাহলে ওই মেঘে থেকে বৃষ্টিফোঁটা গঠন হচ্ছে না, ঠিক আছে। তখন কি করা হয়, তখন এই মেঘের মধ্যে সিলভার আয়োডাইড, শুষ্ক বরফ, এগুলোর সূক্ষ্ম কণা এই মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। কি করে ছড়িয়ে দেওয়া হয়, বিমানে বা হেলিকপ্টারে গিয়ে মেঘের মধ্যে এরকম সিলভার আয়োডাইড বা শুষ্ক বরফের সূক্ষ্ম কণা এই মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এবার মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় বলতো, এই মেঘের উষ্ণতা দ্রুত নামতে শুরু করে, দ্রুত কমতে শুরু করে। আর দ্রুত যখনই কমতে শুরু করে, উষ্ণতা যখন -20 থেকে -25 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, তখন বৃষ্টিফোঁটা গঠনের প্রক্রিয়া ঠিক এভাবে শুরু হয়ে যায়। আর এভাবেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়, ঠিক আছে। তাহলে এই যে কৃত্রিম বৃষ্টিপাত, দেখো কৃত্রিম বৃষ্টিপাত তখনই ঘটানো সম্ভব হবে যদি নাকি আগের থেকে আকাশে মেঘের তৈরি হয়ে আছে, তাই কি না, আকাশ পরিষ্কার, আকাশে কোনো মেঘ নেই, সেক্ষেত্রে কিন্তু কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়। কখন ঘটানো সম্ভব, যে আকাশে মেঘের তৈরি হয়ে আছে, ঠিক আছে, সেই মেঘ থেকে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো সম্ভব, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ অক্ষাংশের দেশগুলোতে, বিশেষ করে রাশিয়া, চীন, ঠিক আছে, উচ্চ অক্ষাংশের দেশগুলোতে সহজে, আমেরিকা,
কানাডা, এই দেশগুলোতে সহজে এরকম আর্টিফিশিয়াল রেইন বা কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো সম্ভব এবং তারা ঘটিয়েও থাকে। যেমন দেখো, চীনে অলিম্পিক 2008 অনুষ্ঠিত হয়েছিল, তাই তো 2008 সালে অলিম্পিক চীনে অনুষ্ঠিত হয়েছিল। তো ওই অলিম্পিকের আগে, অলিম্পিক শুরুর 2-1 দিন আগে চীন এরকম কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটায়, যেন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন কোনো রকম বৃষ্টিপাত না ঘটে, কোনো রকম বৃষ্টিপাত না হয়, আগেই বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়া হয়েছিল, যেন উদ্বোধনের দিন কোনো রকম বৃষ্টিপাত না হয়, যেন উদ্বোধন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। ঠিক আছে। ভারতে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি প্রভৃতি রাজ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছিল। দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, বায়ু দূষণ রোধ করার জন্য কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পরিকল্পনা বা প্রকল্প নেওয়া হয়েছিল। ঠিক আছে। তো এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।